ভারত থেকে ড্রোন হামলায় করে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে 17 জন মারা গেছে। উই আর অ্যালার্ট, আমাদের লোকজন অ্যালার্ট যে সে একটা বড় কিছু ঘটনা উত্তর পূর্বে ঘটাতে পারে কিনা এদের সাহায্য নিয়ে একেবারে রেড সিগন্যাল। সেটা তো আমরা জানতে পেরেছি আধা ঘন্টা আগে যে আজকে সারাদিন নাকি আমাদের উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলার চেষ্টা করছেন বা কথা হয়েছে, এটা শিওর না যে কথা এখনো হয়নি, উনি কথা এখনো হয়নি, আমি জানি সেটা হঠাৎ করে চেষ্টা করছেন। তো কি সহযোগিতা চাচ্ছেন বা কি চাচ্ছেন, কি সেফ এক্সিট চাচ্ছেন, উনি কি চলে যেতে চাচ্ছেন? যদি বিষয়টা জানেন আপনি যদি একটু আমাদেরকে বলেন। না, উনি কেন ফোন করছেন এটা উনি জানেন। উনি বহির বিশ্বকে দেখাবেন যে উনি ভারতকে খুব কড়া বার্তা দিতে চাইছেন। অন্তত ওনার যারা চামচারা আছে ওখানে, ওই সব ওই উপদেষ্টা যাদের জানো, হ্যাঁ ওই উপদেষ্টা যারা এক একজন ওই কেউ তো 134 কোটি টাকা হোটেলের 134 কোটি টাকা হোটেলের বিল টিল তুলেছে, হ্যাঁ সব ছাত্র নেতা, হ্যাঁ তো এদেরকে উনি খুশি করার জন্য ওদেরকে একটা বার্তা দেওয়ার জন্য যে আমি মোদির সাথে কথা বলার চেষ্টা করছি। এখনো কথাটা হয়নি আমি জানি, আর কি কথা বলবেন আমি জানি না। সেফ এক্সিট চাইছেন কিনা, সেফ এক্সিট তো উনি ওনার দেশ থেকে পালিয়ে যেতেন। ওনাকে সেফ এক্সিট দিতে গেলে উনি তো আমেরিকানদের পায়ে পড়লেই তো হয়ে যাবে। আমেরিকানরা ওনাকে টেলিকপ্টার বা ওদের যুদ্ধ বিমান একটা C-130 হারকুলিস ওখানে নামিয়ে ওনাকে বার করে আনবে। তো ইন্ডিয়ার দরকার নেই সেফ এক্সিটের জন্য, ওনার ইন্ডিয়ার দরকার না। উনি এখানে আবার হাওয়া গরম করার জন্য বলবে যে আমি মোদীজির সাথে কথা বলে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি তুলেছি, এইসব বলবেন টলবেন। উনি ওই মেটিকুলাস ডিজাইনের মাস্টার তো, আর মেটিকুলাস ডিজাইন যারা করে তাদের নাটক টাটক একটু করতে হয়, বুঝলেন না। আমি সেদিন আমার এক ছোট বোন তারান আলিমকে বলছিলাম যে আরে বোন তোমরা নাটক করছো, কিন্তু আসল নাটকের চ্যাম্পিয়ন তো হয়েছে তোমাকে প্রধান উপদেষ্টা। এ যা নাটক করে তোমরা বুঝতে পারছো। তো যাই হোক ওইসব উনি করবেন, উনি অনেক খেলাধুলা জানেন, মেটিকুলাস ডিজাইন জানেন, সাহেবরা ওনাকে অনেক ট্রেনিং দিয়েছে এইসব ব্যাপারে। তো উনি এসব করবেন। ওই বক্তব্য আমি জানি না, মানে বাট আই ডোন্ট নো, মানে এখন অব্দি আমি জানি কথাটা হয়নি, কি কথা উনি বলবেন আই ডোন্ট নো। এরা 7 সিস্টার দখল করবে তোদের বলো না, একটু গিয়ে আসামে একটু দুটো বক্তৃতা দিতে বলো না, এই হাসনাতকে বলো না যে বাছাধন তোমার গুর্দায় যদি জোর থাকে, তুমি যদি মাইকা লাল হয়ে থাকো, একটু আসামে যাও না, এই আলফা টালফা লোকজন নিয়ে একটু আসামে গিয়ে ঢোকো না, দেখি না কিতনা বড় মাইকা লাল है, हम भी देखना चाहते हैं भाई। তো ওগুলি বলে লাভ নেই। অসমীয়া ভাষায় বললে বলবো মই চাও দে তোমার কিমান দম আছে চাও, এইফালে তো ওগুলি বলে লাভ নেই। এদের কথায় ভারতের পলিসি ভারত বাংলাদেশ নিয়ে করবে না, কারণ ভারত একটা লং টার্ম ব্যাপার আছে এখানে, এবং সেখানে পিপুল টু পিপুল কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য দেখবে যে ইদানিং কিছুদিন আগেও একটা বড় বাংলাদেশের ডেলিগেশন জার্নালিস্ট তাদের দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। ভারতে তারা এসছে, তারা কথা বলেছে, তারা প্রেস ক্লাবে গেছে, তারা প্রেসিডেন্টের সাথে, মানে অনেক কিছু হয়েছে। তো ভারত তো আর বাংলাদেশকে দুশ্মন মনে করে না, বন্ডিং ইজ কমন বন্ডিং। 71-এ একসাথে আমার সৈনিক মুক্তিযোদ্ধারা পাশাপাশি যুদ্ধ করেছে, মারা গেছে, আর এখনো তাদের মধ্যে যাতায়াত আছে। সেগুলি বলে লাভ নেই। এরা যেটা এই পাকিস্তানের প্রেতাত্মা, এদের চেঁচামেচি আমার খুব দৃঢ় বিশ্বাস এরা বেশি দিন কিছু করতে পারবে না। একটু আগেই উদীচী শিল্পগোষ্ঠীর যে অফিস আছে ঢাকাতে, সেটা এইমাত্র আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে সার্জিস হাসনাতের কিছু বক্তব্য এই মুহূর্তে ভিডিওতে ভাইরাল, যে যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীকে ইন্ডিয়া ফেরত না দিবে, ইন্ডিয়ার কোনো কাজ বাংলাদেশে করতে দিবে না। না না, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, উদীচীর কি কাজ ইন্ডিয়ার কি কাজ উদীচী করে? এখানে হচ্ছে কি জানো, মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত ছায়ানট উদীচী, সিস্টেমেটিক্যালি এদেরকে অ্যাটাক করতে হবে। এর জন্য বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করতে হবে। হ্যাঁ, উদীচী ছায়ানট এগুলি আক্রান্ত হচ্ছে, মানে পরিষ্কার এটা জামাতের এজেন্ডা। যে জামাতের এজেন্ডা, এই সার্জিস হাসনাত হচ্ছে জামাতেরই পোষ্যপুত্র, তাই তো? এরা ওই রাজনীতিরই লোক। এরা এই জিনিসটা, এটা ইন্ডিয়ার একটা হাওয়া, ইন্ডিয়াকে সামনে রেখে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আক্রমণ করো, তাদের মাটির সাথে মিশিয়ে দাও, যাতে আগামী দিনে একটা ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন করা সম্ভব হয়। এই যে বাঙালি জাতীয়তাবাদ,
যাকে কেন্দ্র করে বাংলাদেশ গঠিত হয়েছে, যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছে, এই পুরো ব্যাপারটাকে এরা ধূলিসাৎ করার জন্য এগিয়ে এসছে। এখানে হাদি ইস্যু না, হাদির ব্যাপারটাকে, হাদিকে এরাই মেরেছে, এবং মেরে যেটা ওই আবু সাহেব টাইপ, যেটা সাখাওয়াত সাহেব বলে উনি বিপদে পড়লেন। সাখাওয়াত সাহেব বললেন যে এই বোর তো বাংলাদেশ পুলিশ ইউজ করেন, এটা পুলিশের গুলি না। তারপরে ওনাকে স্বরাষ্ট্র থেকে তাড়াতাড়ি সরিয়ে ওই পাট ফাট সব বস্ত্র টস্ত্র ওখানে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সাখাওয়াত সাহেব হক কথা বলেন টলেন, এই জন্য উনি বিপদে পড়লেন। তো প্রশ্নটা হচ্ছে এখানে এইটাই, যে ছায়ানটে আগুন কালকে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, আজকে উদিচি। এই উদিচিতে আক্রমণ কবে হয়েছে? বিএনপি এই জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল, হ্যাঁ 2001 থেকে 6, তখন উদিচি আক্রান্ত হয়েছে। কেন? এগুলি হচ্ছে সিম্বল অফ বেঙ্গলি কালচারাল ন্যাশনালিজম। যেই বাঙালি লিঙ্গুইস্টিক কালচারাল ন্যাশনালিজম, এদের দুশ্মন, এরা পাকিস্তানের প্রেতাত্মা, এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান বানাতে চায়। তার জন্য ছায়ানট এদের শত্রু, তার জন্য উদিচি এদের শত্রু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনকারীরা এদের শত্রু, মুক্তমনা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা এদের শত্রু। তাই জন্য ওই 14ই ডিসেম্বর 71-এ ঠিক মানে পাকিস্তান পরাজিত হওয়ার শেষ মুহূর্তে গিয়ে এই বুদ্ধিজীবীদের মেরে দিয়েছে। কেন? যে এরাই বাঙালি জাতীয়তাবাদ, এই নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদ, তখনকার প্রশ্ন বলছি ধরে রেখে আজকে ওই শক্তির উপর আক্রমণ হচ্ছে, একটা আদর্শিক লড়াই রে ভাই। তো প্রথম আলো, ডেইলি স্টার আক্রমণের মধ্যে দিয়ে এটা হচ্ছে এই ইউনুস সাহেব এবং তার চামচারা এবং এই মানে এই মৌলবাদীরা একটা মেসেজ দিচ্ছে মিডিয়াকে, যে মিয়া বেশি বাইরে না, হ্যাঁ গোসা করছি তোমাকেও তাই করো, তাই তো? দিস ইজ এ মেসেজ। এই মেসেজটা হচ্ছে মেসেজ অফ টেরার। এটা হচ্ছে একটা রেইন অফ টেরার, মানে ত্রাসের মাধ্যমে বা সন্ত্রাস এবং ত্রাস এটাকে রেখে রাজপথ দখল করে নির্বাচনে জয়ী হওয়ার একটা সুকৌশলী পরিকল্পনা। এবং এর সাথে মানে প্রথম আলো কি দোষ করেছে? মতিউর রহমান গিয়ে ওখানে গোলাগুলি করেছে, হাদিকে হত্যা করেছে, মাহফুজ আলম গিয়ে ওখানে হত্যা করেছে, এগুলি বলে লাভ নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এইসব জুলাই বিপ্লব টিপ্লব নিয়ে যারা খুব উৎসাহী ছিলেন, এরাও তো তাদের মধ্যে পড়ে। তো এটাই হচ্ছে কি, আপনি যদি একটা ফ্র্যাঙ্কেস্টাইন পোষেন বা ফ্র্যাঙ্কেস্টাইনকে হাওয়া দেন, কোনো না কোনোদিনই বাঘের পিঠে চড়ে আপনি দৌড়চ্ছেন, কোনো কোনো সময় হঠাৎ করে আপনি বাঘের মুখের সামনে পড়লে আপনাকেও খেয়ে ফেলতে পারে। এটা বুঝতে হবে যে এই দিজ আর মনস্টার্স, এগুলি দৈত্য। এই দৈত্যর সাথে খেলা করাটা বুদ্ধিমানের কাজ নয়। এখানে হাদিটা ফ্যাক্টরি না, এদের আসল এজেন্ডা যেটা সেটা আজকে বোঝা যাচ্ছে। আর এই হাসনাত সার্জিস এরা সব ওই জামাত টামাত, ওই রাজনৈতিক বলয়ের লোক। হ্যাঁ, ওই আলাদা পতাকা টতাকা, আলাদা ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন, কিন্তু দে আর বার্ডস অফ দ্য সেম ফেদার হু আর ফ্লকিং টুগেদার। এদের কথা বলে লাভ নেই। পাকিস্তানের প্রেতাত্মা এরা, এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান করতে চায়। সেটা আমাদের মতো লোকজন, আমি বাংলাদেশের লোক না, বাংলাদেশে কি হচ্ছে সরাসরি আমাকে আঘাত করে না, কিন্তু আমরা খুব দুঃখ পাই। আর আমি আগরতলার ছেলে, তো আগরতলা বাদ দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ। একজন বাঙালি হিসেবে আমরা খুব দুঃখ পাই যে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র বাংলা ভাষা, এই বাঙালি বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই তো আজকে বাংলা ভাষায় একটা লোক গিয়ে জাতিসংঘে বক্তৃতা দিতে পারে। এটা তো আমাদের গর্বের জায়গা। সরাসরি আমার অর্থনৈতিক সুবিধা এর থেকে কিছু আসছে না, এটা আমার একটা গর্বের জায়গাটা বাঙালি হিসেবে। এই জায়গাটাই বদমাইশরা, এই পাকিস্তানের সব প্রেতাত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরা এই জিনিসটাকে আঘাত করার চেষ্টা করছে খুব সিস্টেম্যাটিকলি। হাদিটা ইস্যু না, হাদির হত্যাটা এদের কাছে ইস্যু না, কিন্তু এই যে ছায়ানট, কালকে ছায়ানট, আজকে উদিচি, এটা তো পাকিস্তানের জনাব ওই যে আইএসআই এর মাল ওখানে বসে আছে, ব্রিগেডিয়ার সাহেব, ডিফেন্স অ্যাডভাইজার অফ দ্য এম্বাসি অফ পাকিস্তান। उन्हीं रात्रि बेला इधर निये मीटिंग करे, हाँ जनाब बहुत अच्छा काम हो गया, कल आज छायानट को आग लगा दिया, कल उदीची को जला दो। ये सब जो झोला वाला बंगाली ये सब लोग हैं, इनको ठंडा कर दो। এদেরই এজেন্ডা আজকে হচ্ছে বাংলাদেশকে বাঙালি পাকিস্তান করার চক্রান্ত আমরা চোখের সামনে দেখছি। সেটা নির্বাচন করে হোক, নির্বাচনের বাইরে থেকে হোক,
সেই জিনিসটা আজকে বাংলাদেশ হচ্ছে। ব্যাপারটা খুব দুঃখজনক, কেন আমরা 71-এর মুক্তিযুদ্ধ খুব কাছের থেকে দেখেছি, একটা আবেগের জায়গা থেকে দেখেছি যে আমরা বাঙালি, আমাদের ছেলেরা রাত্রিবেলা 100 জন যাচ্ছে অ্যাকশন করতে, বুঝতেই তো পারছি, কান্দে বন্দুক নিয়ে। পরের দিন সকালে 20 জন ফিরে আসছে। জিজ্ঞেস করলাম, আমার এখনো মনে আছে, কমান্ডার ছিল মোহন মিয়া। মোহন ভাই, কি হইলো কালকে যে 100 জন গেলেন? বলে দাদা যুদ্ধে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কি করুম, কিন্তু যুদ্ধ তো আমরা করুম। তো এইসব দৃশ্য আমরা চোখের সামনে দেখেছি। সেই বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মা দাপিয়ে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, কিন্তু যা বাস্তব তা ঘটছে। আর ইউনুস মানে এই দালালির যদি কোনো ডিগ্রি থাকে, দালালির ডিগ্রি, তো সেটা উনি ওনার পাওয়ার যোগ্যতা উনি অনেক আগেই অর্জন করেছেন, সেটা উনি পেয়ে যাবেন। সাহেবরা ওনাকে পুষিয়ে দেবে, কিছু একটা করে দেবে। আরো অনেক কিছু তো পেয়েছেন সাহেবদের কল্যাণে, আরো কিছু পাবেন টাবেন। যাই হোক, আর কি বলবো। ধন্যবাদ দাদা। আমি জানি যে আপনি খুবই ব্যস্ত, আমার পরে আবার অন্য জায়গায় আপনার ইন্টারভিউ আছে CNN-এ। তারপর আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন গেস্টের, একটা প্রশ্ন গেস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে পরেশ বড়ুয়া বাংলাদেশ আছে, এটা আপনারা জানেন, এবং ওরা যে ঢাকায় বৈঠক করছে বিভিন্ন সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এবং মৌলবাদীদের সাথে, এত কিছু জানার পরে আপনাদের কাছে কি এটা কোনো রেড সিগন্যাল পাঠায় কিনা ভারত? না না, রেড সিগন্যাল, শোনো, এখানে আমি একটা কথা বলি, আমি আমার গবেষণাটাই হচ্ছে উত্তর পূর্ব ভারত নিয়ে, আমার বইপত্র সব তাই। এবং আমি এই পরেশকে ব্যক্তিগতভাবে চিনি। আজকে পরেশ ইজ নট দ্য পরেশ অফ 1990 or 2000। পরেশ ইজ এ ফিনিশড কোর্স। হ্যাঁ, ও 2-4টে ছেলে এখনো আছে, কেন আমি তোমাকে বলছি, পরেশের একটা বড় অংশই ওরা সারেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, ওদের মিলিটারি উইং এর চিফ ছিল আর্মি কমান্ডার। জি, পরেশের সভাপতি ছিলেন অরবিন্দ রাজকোয়া, সারেন্ডার টু ইন্ডিয়া। ওর বিদেশ সচিব, সারেন্ডার টু ইন্ডিয়া ম্যাক্সিমাম। ওর যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুজন ছিল, দৃষ্টি রাজকোয়া, সে গত বছর সারেন্ডার করেছে। আরেকজন ছিল নয়ন মেদি। ভারত থেকে ড্রোন হামলায় মায়ানমারে, যে এই জন্যই পরেশ বাংলাদেশে আসতে চাইছে, কেন মায়ানমারে যে ওদের ঘাঁটি, সেখানে ভারত ড্রোন হামলা করে ওই সীমান্তবর্তী অঞ্চলে, তাতে পরেশের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ম্যান যাকে বলা হতো নয়ন মেদি, সে মারা গেছে, 17 জন মারা গেছে। পরেশ বড়ুয়া আজকে তার যা শক্তি, আর ওই 1992 উই আর নট ওয়ারি, কিন্তু আমরা জানি যে ও 71 নম্বর বাড়ি, 5 নম্বর রোড, বনানী ডিউএচএস, ওখানে রেজাকুল হায়দার চৌধুরী, ওই 10 ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি। হ্যাঁ, যে রেজাকুল হায়দার চৌধুরী জানুয়ারি মাসে ছাড়া পাওয়ার পরে জুন মাসের 6 তারিখ উনি চীনে গেলেন, গুয়ানজাওতে 18 তারিখ ফিরে আসলেন, অর্থাৎ 12 দিন উনি চীনে তো ঘাস কাটতে যাননি বা পর্যটন করতে যাননি। পরে চীন আর মায়ানমার বর্ডারে ছিল, টেংচং বলে একটা গ্রামে ছিল, সেখান থেকে গিয়ে দেখা সাক্ষাৎ হয়েছে, তারপরে ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তো এগুলি আমরা জানি সব। নাথিং ইজ, আর আজকাল টেকনোলজির জায়গা যেখানে গেছে, ইন্ডিয়া ইজ অলসো এ টেকনোলজিক্যাল পাওয়ার, এটা তো আপনি স্বীকার করবেন যে আজকে পৃথিবীর বড় বড় আইটি কোম্পানি ভারতীয় বংশোদ্ভূতরা চালায় টালায়, তো ওগুলি আমরা জানি। ওগুলি সব ওই সব ইলেকট্রনিক সার্ভেলেন্স উই এক্স্যাক্টলি নো, স্যাটেলাইট ফ্যাটেলাইট। আমরা এক্ষুনি খুব পরেশ নিয়ে বিচলিত। তাহলে এখনকার যে পরিস্থিতি, তাতে আমরা যা বুঝলাম, তাতে ইন্ডিয়া হয়তো আমাদের উপরে অর্থনৈতিক অবরোধ দিবে না, বা বর্ডার ক্লোজ করবে না, বা কনসুলেটও তুলে নিবে না এই মুহূর্তে আপাতত, এই তো বোঝা যাচ্ছে দাদা। কনসুলেট বা ডেপুটি হাই কমিশন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন তুলে নেবে না, কিন্তু উনি খোলার ক্ষেত্রে একটা নিরাপত্তা জনিত চিন্তার জায়গা রয়েছে। আর ওগুলি বন্ধ থাকলে মানে ভিসা নিশ্চয়ই দেওয়া সম্ভব হবে না, তো সেগুলি আমরা জানি। শোনো, এখানে একটা ব্যাপার কি জানো, এর আগেও আমি জানি কতগুলি ব্যাপার আছে। মানে ভারতের ঊর্ধ্বতন মহলে একটা কথাই আছে যে বাংলাদেশ हमारा दुश्मन नहीं है, বাংলাদেশ में कुछ लोग हमारा दुश्मन है। এই কথাটা সবসময় বলা। যে চট্টগ্রামে যে বন্দরে যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, তারও একটা ইতিহাস আছে, এটা আমি বিশদ হয়ে বলতে চাই না, বাট দেয়ার ওয়াজ এ ইন্ডিয়ান অ্যাঙ্গেল টু ইট। নাহলে ওই জমানাতে ওদের জন্য অস্ত্র আসছে, হঠাৎ করে ধরা পড়ে যাচ্ছে, এটা বড় খেলা ছিল। যাই হোক,
তো সেখানে প্রথম পরিকল্পনা যেটা ছিল যে ওই অস্ত্র নামছে, যখন আমরা এটা জানতাম, আমাদের লোকজন জানতো, মহিউদ্দিন সাহেব আজকে উনি প্রয়াত, উনি জানিয়েছিলেন, তখন প্রথম যেটা প্ল্যান করা হয়েছিল যখন আমাদের লোকজন যাবে এবং মহিউদ্দিন সাহেবের লোকজনের সাহায্য নিয়ে অস্ত্র যখন নামছে রকেট টকেট মারবে ওই জায়গাটাকে উড়িয়ে, কিন্তু ওই প্ল্যানটা বাতিল করে দেন বাজপেয়ী সাহেব যখন উনি জানতে পারেন যে কোল্যাটারাল ড্যামেজ হবে। উনি বললেন কিতনা লোক কোল্যাটারাল ড্যামেজ কে হবে, 300-400 বন্দর শ্রমিক যারা ওখানে অস্ত্র নামাচ্ছে তাদের মৃত্যু হতে পারে। 300-400 निहत्ता लोग मौत के घाट उतर जाएगा, नहीं फिर ये मत करो, दूसरा कुछ करो। তো दूसरा कुछ মানে অন্য কিছু একটা বলা হয়েছে, যারা তখন আওয়ামী লীগ আন্দোলন করছিল মনে আছে নিশ্চয়ই তোমার। জি। হ্যাঁ, এবং জলিল ভাই তখন সেক্রেটারি বলেছিল 1 মাসের মধ্যে এই সরকার ফেলে দেবো, আল্লাহ বাঁচাতে পারবে না। তো কিছু বাংলাদেশের লোকজন পুলিশ টুলিশ তাদেরকে কানে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের জন্য ওখানে অস্ত্র নামছে, হুড়মুড় করে পুলিশ ওখানে গিয়ে যেই যন্ত্রপাতি মানে এগুলি সব মানে সিজ করা শুরু করেছে, ওখানে আমরা সাংবাদিকদেরও পাঠানোর ব্যবস্থা করা হয়েছে যে আরে ভাই বন্দরে এরকম অস্ত্র টস্ত্র ধরা পড়ছে। তো ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, তারপরে আর কন্ট্রোল করা যায়নি। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপার হয়েছে বুদ্ধি করে এইসব অপারেশন টপারেশন। এখানে দাঁড়িয়ে আমি যেটা বলার চেষ্টা করছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী, ব্রজেশ মিশ্র তখন ন্যাশনাল সেক্রেটারি, না 300-400 লোক মরে যাবে, না 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 এটা ঠিক হবে না, সাধারণ লোক। তো এখনো ভারত চাইলে তো অনেক কিছু করতে পারে, করবে না। বাংলাদেশ কা আম জনতা তো हमारा दुश्मन नहीं है, সাধারণ মানুষ তো আমার দুশ্মন না। বাংলাদেশ ইজ নট পাকিস্তান, বাংলাদেশকে আমরা পাকিস্তান মনে করি না। বাংলাদেশে একটা শ্রেণী আছে, একটা অংশ আছে যারা ভারত বিরোধিতা নিয়ে করে খায়, আমি কথাটা কনসিয়াসলি বলছি, যে তারা এই ভারত বিরোধিতা ঢোল বাজিয়ে তারা রাজনীতি করছে। এই সব যারা এইসব বলছে I7 সিস্টার, ওই যে কি নাম ওর, কি হাসনা, যাকে আমার ছোট বোন রুবিন বলে, ওই ডাকাইতের মতো দেখতে ভুলাটা, তো ওই ডাকাইতের মতো ওই ডাকাত ফাকাতরা এগুলি বলবে, এটা আশা করা যায়।